নমস্কার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শারীর শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন বিষয় নিয়ে। হায়ার সেকেন্ডারির পরে কেন ছাত্রছাত্রীরা এই ফিজিক্যাল এডুকেশন বা শারীর শিক্ষা নিয়ে পড়াশোনা করবে সেই বিষয়ে আমরা জানব এই বিষয়ের প্রসপেক্ট কী আছে। আজকে আমার অতিথি আছেন দুজন, সৌরভ হাতুই এবং রীতা সরকার। আসুন ওনাদের সাথে পরিচয় করিয়ে দিই। নমস্কার, আমি সৌরভ হাতুই। তো আমি ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড এবং এমপিএড এবং পিজি ডিপ্লোমা ইন যোগা কমপ্লিট করার পর কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে কর্মরত। নমস্কার, আমি রীতা সরকার। আমি ফিজিক্যাল এডুকেশনে বিপিএড এবং এমপিএড করে বর্তমানে আমি কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের টিচার। দুজনের কাছেই আমার প্রশ্ন, আপনারা কেন এই শারীর শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশনটাকে বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন? প্রথমত বলি, আমি যখন এইচএস কমপ্লিট করলাম তারপর থেকেই আমার যে কোন বিষয়ে পড়াশোনা করব সেক্ষেত্রে আমি শারীর শিক্ষা বিষয়টাকে বেছে নিই। তার মূল কারণটাই হলো যে আমার ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি একটা অদম্য ইচ্ছে এবং জেদ ছিল। কারণ যখন আমি আন্ডার 14 বা 16 খেলি তখন আমি রাজ্যের হয়ে অ্যাথলেটিক্স মিটে প্রতিদ্বন্দ্বিতা করি, এবং সেই প্রতিযোগিতায় আমি প্রথম স্থানও লাভ করেছি। তো সেই ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি একটা বিশেষ আগ্রহ, এবং শারীর শিক্ষা এমন একটা বিষয় যেখানে পড়াশোনা এবং খেলাধুলো দুটো বিষয়টিকে সমান গুরুত্ব দিয়ে, মানে একটা মুদ্রার এদিক এবং ওদিক বলা চলে। তো সেই জন্যই আমি এই বিষয়টিকে নির্বাচন করেছি এবং এই বিষয়টিতে হায়ার এডুকেশন করে আমি শিক্ষক হিসেবে কাজ করছি। আমি যখন এইচএস পাস করে গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম তখন আমার বাংলা পড়তে খুব ভালো লাগতো। তো আমি বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। তখন আমার বাংলা অনার্সের একজন টিচার বলেছিলেন, যেহেতু আমি গেমসেও ভালো ছিলাম বাট অত আমি ইন্টারেস্টেড ছিলাম না গেমসের, পড়াশোনাটা করতেই বেশি ভালোবাসতাম। তো স্যার বললেন যে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা যদি আমি নিই তো সেখানে আমার মার্কসটা ভালো আসবে গ্র্যাজুয়েশনে। তারপরে আমি ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা নিলাম গ্র্যাজুয়েশনে। এরপরে দেখলাম ফিজিক্যাল এডুকেশনে অনেক স্কোপ। মেনলি আমি নিয়েছিলাম চাকরি পাওয়ার জন্য, কারণ আমার মনে হয়েছিল আদার সাবজেক্টে অনেক বেশি স্টুডেন্ট, যদি আমি ফিজিক্যাল এডুকেশন নিই আর যদি আমার মার্কস ভালো থাকে সেখানে হয়তো আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমার ড্রিম জব ছিল স্কুল সার্ভিস, তো সেই জন্য আমি এটা নিয়েছিলাম। আর যেহেতু আমার একটু খেলাধুলার ইন্টারেস্ট ছিল, অতটাও ছিল না, আমি স্টেট লেভেল হ্যান্ডবল খেলেছিলাম, তো সেই ক্ষেত্রে আমার অনেকটা প্লাস পয়েন্ট হয়েছিল, সেই জন্য আমি এই সাবজেক্টটা নিয়েছিলাম। সৌরভ স্যার, আপনি বলুন আপনার বাড়ি কোথায় ছিল, মানে ছোটবেলা আপনার কোথায় কেটেছে, কোন স্কুল বা কোন কলেজ, কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেছেন? আমি মূলত খড়গপুরের ছেলে, যেটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের আন্ডারে আছে। তো আমি ওখান থেকেই পড়াশোনা করেছি। স্কুলের নাম ছিল নয়গ্রামবাণী বিদ্যাপীঠ। তারপরে আমি গ্রাজুয়েশন পড়েছি মিদনাপুর কলেজ থেকে। তারপর আমি বিপিএড এবং এমপিএড করেছি পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন বাণীপুর, যেটা শারীর শিক্ষার একটা অন্যতম হেরিটেজ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত। রীতা ম্যাডাম, এবার আপনি বলুন আপনার ছোটবেলা কোথায় কেটেছে বা কিভাবে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন সে ব্যাপারে কিছু বলুন। তো আমার জন্ম কল্যাণীতে, আর আমি কল্যাণী বিধানচন্দ্র গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়েছি। এখানে 10th অবধি পড়েছি। তারপরে আমি কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশন থেকে এইচএস কমপ্লিট করলাম। তারপরে গ্র্যাজুয়েশন করলাম কল্যাণী মহাবিদ্যালয় থেকে। তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে দূরে পড়তে যাব, কারণ ছোটবেলা থেকে সব একদম বাড়ির কাছে ছিল। তো সেই জন্য আমি বিপিএডটা চুজ করলাম কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, কলকাতা হেস্টিংস কলেজ। তো সেখানে আমি, ওটা ছিল রেসিডেন্সিয়াল, তো ওখানে থেকেই আমি বিপিএডটা করলাম, এমপিএডটা ওখান থেকেই আমি কমপ্লিট করেছি। সৌরভ স্যার, এবার আপনি বলুন এই বিষয়টা নিয়ে পড়তে গেলে ছাত্রছাত্রীদের কি কি যোগ্যতা থাকা উচিত? ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়তে গেলে মূলত যদি ও বিপিই করে, মানে যেটা ফিজিক্যাল এডুকেশনে অনার্স বলা হয়, তো সেক্ষেত্রে ওকে এইচএস যে কোনো শাখায় পাস করতে হবে। সে সায়েন্স, আর্টস, কমার্স হোক, যে কোনো শাখায় পাস করার পর তাকে বিভিন্ন এন্ট্রান্স যে পরীক্ষাগুলো হয় ফিজিক্যাল এডুকেশনে ভর্তি হওয়ার জন্য, সেইগুলো তাকে দিতে হবে। সেই এন্ট্রান্স এক্সামে দুটো বিষয়কে প্রাধান্য দেওয়া হয়, একটা হচ্ছে ফিজিক্যাল আসপেক্ট আর একটা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল আসপেক্ট। ফিজিক্যাল আসপেক্টে কিছু ফিজিক্যাল টেস্ট বা কিছু গেমের এফিসিয়েন্সি দেখে সাবজেক্ট, এবং তার সঙ্গে সঙ্গে থিওরি এক্সামের যে মার্কস এবং তার সঙ্গে ইন্টারভিউর যে মার্কস, টোটালটার মেরিট পয়েন্ট হয়ে তারপর মেরিট লিস্ট বেরোয়। সেক্ষেত্রে কেউ যদি ফিজিক্যাল এডুকেশনে অনার্স নিয়ে পড়তে চায় অনার্স পড়তে পারে। বা এটা বাদ দিয়েও যদি কেউ পাস কোর্সে পড়ে, ধরুন বিএ পাস বা বিএসসি পাস বা বিকম পাস যদি ও পড়াশোনা করে, তো বিএ বিএসসি তে মূলত তাকে গ্রাজুয়েশনে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা রাখতে হবে।
ও যদি কোনো সাবজেক্টে অনার্স পড়ে ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে পাশেও তাকে সাবজেক্টটা রাখতে হবে। বা যারা একদম পাস গ্রাজুয়েট পিওর পাশে পড়াশোনা করছে তারাও এই সাবজেক্টটিকে যদি রাখে এবং তাদের যদি কোনো খেলাতে ন্যাশনাল করা থাকে বা স্টেট লেভেল খেলে থাকে বা ন্যাশনাল খেলে থাকে বা ইন্টারন্যাশনাল খেলে থাকে, তাহলেও সে এই বিষয়টি নিয়ে পড়ার সুযোগ পায়। তাছাড়াও যদি কোনো আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাথলিট হয়ে থাকে, সেক্ষেত্রে সে যদি যে কোনো শাখায় স্নাতক হয় তাহলে ও বিপিএড পড়ার চান্সটা পাবে। এবং এই নর্মাল এইচএস পাস করার পর যদি ও ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল থাকে তো এমনি ফিজিক্যাল এডুকেশনে অনার্স পড়ার সুযোগ পাচ্ছে, বিপিই অনার্স যেটাকে বিপিই আমরা বলছি। বাট বিপিএডটা পড়তে গেলে তাকে যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে, তার সঙ্গে সঙ্গে যদি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকে তাহলে তার পাস কোর্সে যে ফিজিক্যাল এডুকেশন বিষয়টা থাকতে হবে ওটা কিন্তু ম্যান্ডেটরি নয়। বা ওর যদি কোনো সেরকম সার্টিফিকেট অ্যাচিভমেন্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট না থাকে, কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন বা ও মেডেল হোল্ডার যদি না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে পাস কোর্সে বা অনার্স কোর্সের সঙ্গে পাশে ফিজিক্যাল এডুকেশন বিষয়টা গ্রাজুয়েশন লেভেলে থাকাটা ম্যান্ডেটরি, না হলে কিন্তু ও ওই পরীক্ষার জন্য এলিজিবল নয়। বাহ, আমরা অনেক কিছু জানতে পারলাম সৌরভ স্যারের কাছে। আচ্ছা রীতা ম্যাডাম, আপনার কাছে প্রশ্ন যে এই বিষয়ে গ্র্যাজুয়েশন করার পর বা পোস্ট গ্র্যাজুয়েট করার পর কি কি চাকরি পেতে পারি? পোস্ট গ্র্যাজুয়েশন করার পরে আমরা এই সাবজেক্টে কি আমরা চাকরি পেতে পারি। তো এখানে আমি একটা কথা বলে রাখি যে আমরা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হওয়ার পরেই কিন্তু ডিরেক্টলি স্কুল সার্ভিস বা অন্য কোথাও চাকরি পেতে পারি না। অন্যান্য হয়তো ছোটোখাটো কাজ কিছু করতে পারি, কিন্তু যেরকম আমরা অন্য বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স যেসব সাবজেক্ট আছে সেটা করার পরে যেমন আমরা বিএডটা করি, বিএড করার পরে আমরা এলিজেবল হই কোনো স্কুলে শিক্ষকতা করার জন্য, সেম ভাবে আমরা ফিজিক্যাল এডুকেশন পড়ার পরে আমরা বিপিএডটা করছি, বিএড এর মতোই সেম আমরা বিপিএডটা করছি আমরা কোনো স্কুলে শিক্ষকতা করার জন্য। এরপরে আমরা এমপিএডটা করছি, এমপিএড করলে আমরা নেট সেট কোয়ালিফাই করার পরে আমরা কলেজেও শিক্ষকতা করতে পারি। তো এটাতে ভীষণ স্কোপ রয়েছে। আর এছাড়াও আমরা সরকারি স্কুল কলেজ ছাড়াও আমরা যে কোনো প্রাইভেট স্কুলে আমরা জব করতে পারি, প্রাইভেট স্কুলে আমরা শিক্ষকতা করতে পারি। তো এরকম অনেক প্রচুর স্কোপ রয়েছে এই সাবজেক্ট। সৌরভ স্যার, এবার আপনি বলুন যে এই ধরুন কেউ গ্র্যাজুয়েশন করতে চায় ফিজিক্যাল এডুকেশন নিয়ে, তাহলে কি তাদের হায়ার সেকেন্ডারিতে এই সাবজেক্টটা থাকতেই হবে? না, কেউ যদি গ্রাজুয়েশন করতে চায় ফিজিক্যাল এডুকেশন নিয়ে, সেক্ষেত্রে যে তাকে এইচএস এ যে ফিজিক্যাল এডুকেশন থাকা ম্যান্ডেটরি ওরকম কোনো ব্যাপার নেই। তবে যদি ওর সাবজেক্টটা থাকে তাহলে অ্যাডভান্টেজটা পাওয়া যায়। যেমন বাড়ি একটা তৈরি করার যেমন বাড়ির একটা বেস থাকে বা ভিত থাকে, তেমনি ফিজিক্যাল এডুকেশন পড়ার ক্ষেত্রেও যদি 11-12 সাবজেক্টটা রেখে থাকে তাহলে সেটা তার জন্য বেনিফিশিয়াল। যতদূর শুনেছি রীতা ম্যাডামের সরকারি স্কুলে চাকরি প্রায় পাকা হয়ে গেছে, তা কিভাবে এই চাকরিটা উনি পেলেন সেই বিষয়ে আপনি কিছু বলুন। এটা ঠিক যে আমার গভর্নমেন্ট স্কুল জবে ওয়েটিং লিস্টে রয়েছে, এখনো আমি চাকরিটা পাইনি, মোটামুটি কনফার্মেশন পেয়ে গেছি, স্কুলও চুজ হয়ে গেছে। তো আমরা গ্র্যাজুয়েশন করার পরে বিপিএড করার পরে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে এসএলএসটির একটা নোটিফিকেশন বের হয়, যেখান থেকে আমরা ফর্মটা ফিল আপ করি। এখানে আমাদের প্রথমে রিটেন হয়, তারপরে ভাইভা হয়, তারপরে আমাদের একটা স্কোরিং মার্কসও থাকে, যেখানে রিটেন থাকে 55 মার্কসের আর ইন্টারভিউ হয় 10 মার্কসের। আর আমরা মাধ্যমিক, এইচএস আর বিপিএড এর যে স্কোরটা থাকে সেই কোর্স মিলিয়ে 35 মার্কসের একটা স্কোরিং দেওয়া হয় আমাদের, টোটাল 100 মার্কসের। এইটা পুরোটা ক্যালকুলেট করে একটা লিস্ট বার করা হয়, যেখান থেকে পরপর আমাদেরকে চুজ করা হয়। তো এইভাবে চাকরিটা পেয়েছি। ভীষণ ধন্যবাদ রীতা ম্যাডামকে। আচ্ছা সৌরভ স্যার, আপনার কি এই বিষয়ে পিএইচডি করার ইচ্ছে আছে বা পরিকল্পনা আছে, বা পিএইচডি করলে কি কি সুযোগ বেশি পাওয়া যেতে পারে? হ্যাঁ, আমার তো পিএইচডি করার ভীষণই ইচ্ছা রয়েছে, কারণ আমি পিএইচডি চান্স পাওয়ার জন্য যে এক্সামগুলো হয় নেট বা সেট, নেটটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি দিয়ে কন্ডাক্ট করে এবং সেটটা হচ্ছে স্টেটের, তো আমি দুটো ক্ষেত্রেই কোয়ালিফাই করে রয়েছি এবং পিএইচডিতে অলরেডি অ্যাপ্লাইও করেছি বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিয়েছি, এখন অবধি মেরিট লিস্ট আসেনি। তো এই বিষয়ে যদি পিএইচডি করা হয়ে থাকে বা পিএইচডি কারো হয়ে গিয়ে থাকে, তাহলে সে বিশেষ করে কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পায়। কারণ কলেজ সার্ভিস কমিশনে যে অধ্যাপক বা অধ্যাপিকা নিয়োগ করা হয়, সেক্ষেত্রে পিএইচডির জন্য এক্সট্রা 20 মার্কস অ্যালট থাকে। তো যে ক্যান্ডিডেট ওই পিএইচডিটা থাকবে না, তাহলে ও ওই 20 মার্কসটা পাচ্ছে না, তাহলে কি হচ্ছে, মেরিট পয়েন্টে অনেকটা নিচে নেমে যাচ্ছে।
সুতরাং পিএইচডি করলে মূলত হায়ার এডুকেশনে কলেজ সার্ভিসের ক্ষেত্রে এটা খুবই বেনিফিশিয়াল কলেজ সার্ভিসের জন্য। তাছাড়া যে এখন পিএইচডি কমপ্লিট করার পর অনেকে পোস্ট ডক্টরেট করছেন, তো সেখানে বায়োমেকানিক্স, কাইন্সিওলজি, ফিজিওলজি, অ্যানাটমি বিভিন্ন সাবজেক্টের উপর এক্সপার্টাইজ হচ্ছে, যেগুলো কি করছে আমাদের সাবজেক্টটাকে মানে ফিজিক্যাল এডুকেশন বিষয়টাকে খুবই সমৃদ্ধ করছে। এবং যেটা একজন অধ্যাপক বা একজন অধ্যাপিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়ালিফিকেশন। আমরা খুব ভালো ইনফরমেশন পেলাম। এবার সৌরভ স্যার আপনি বলুন, এই যে সাই বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এখানে ট্রেনার হিসেবে যোগ দিতে গেলে বা এখানে চাকরি পেতে গেলে কি যোগ্যতা থাকা দরকার? তো সাই মানে হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিভিন্ন ফাংশনগুলো থাকে, সেক্ষেত্রে কি হয়, বিভিন্ন আন্তর্জাতিক মানের বা জাতীয় মানের বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার তৈরি করার জন্য এটা একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, যেটা এখন আর সাই নেই, এটা এখন NSNIS এর সঙ্গে মার্জ হয়ে গেছে। দুটো একসঙ্গে মার্জ হয়ে গিয়ে প্লেয়ার তৈরির পাশাপাশি এরা কি করছে, প্রশিক্ষকও তৈরি করছে, যেটাকে আমরা সাই কোচ বলে থাকি। তো সাই কোচের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে সার্টিফিকেট কোর্স আর একটা হচ্ছে ডিপ্লোমা কোর্স। সার্টিফিকেটটা হচ্ছে স্বল্প মেয়াদী এবং ডিপ্লোমাটার ডিউরেশন হচ্ছে 1 ইয়ার। তো সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে তাকে ফিজিক্যাল এডুকেশন বিষয় নিয়ে যে পড়তে হবে ওরকম কোনো ব্যাপার নেই। তো যদি ফিজিক্যাল এডুকেশন বিষয়টা নিয়ে কোনো ক্যান্ডিডেট পড়াশোনা করে, তো সেক্ষেত্রে সেটা তার জন্য একটা অ্যাডভান্টেজ। এবং ডিপ্লোমার ক্ষেত্রে যদি কেউ ফিজিক্যাল এডুকেশনে এমপিএড করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে তার দুটো ন্যাশনাল করা থাকে, মানে যে কোনো ন্যাশনাল গেমসে ওর পার্টিসিপেশন থাকে বা ও যদি মেডেল হোল্ডার হয়, তাহলে ওকে থিওরি এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম, তার যেটা ট্রেড টেস্ট বলি আমরা, ইন্টারভিউ, সবকটার মেরিট পয়েন্ট করার পর যে মেরিট পয়েন্টটা দাঁড়াবে তার বেসিসে কিন্তু একটা লিমিটেড সিটে চান্স পাবে ট্রেনার হওয়ার জন্য। তেমনি ছোট ক্ষেত্রেও থাকে, বিশেষ করে যারা ট্রেনিং নেবে, সেখানে সাই খেলো ইন্ডিয়া যে কোচিং প্রোগ্রাম চলছে, সেখানে একদম গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ারদেরকে সিলেকশন করে নিয়ে এসে সাইতে রেখে ট্রেনিং দিয়ে তাদেরকে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাথলিট বানানোর জন্য তৈরি হচ্ছে। তো সাই এবং NSNIS দুটো ক্ষেত্রে কাজ করছে, যেমন একটা প্রশিক্ষক তৈরি করছে, তেমনি ভালো প্রশিক্ষার্থীও তৈরি করছে, ট্রেনার এবং ট্রেনিং। ভালো একটা ইনফরমেশন পেলাম সৌরভ সাহেবের থেকে। এবার রীতা ম্যাডামের কাছে প্রশ্ন, যে এই বিষয়ে ডিগ্রি পাওয়ার পর কি কোনো নিজস্ব প্রতিষ্ঠান খোলা যেতে পারে, মানে নিজের থেকে কিছু আয় করার কোনো ব্যবস্থা হতে পারে কি, সেই বিষয়ে আমরা জেনে নেব রীতা ম্যাডামের থেকে। তো ফিজিক্যাল এডুকেশন এমন একটা সাবজেক্ট, স্যার যেরকম বললেন যে এই সাবজেক্টটা করার পরে আমরা নিজস্ব কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছু খুলতে পারি কিনা, নিজের থেকে কোনো আর্ন করতে পারি কিনা, সরকারি তো আছে, প্রাইভেটও আছে, তাছাড়াও আমরা নিজস্ব কোনো বিজনেস বা নিজস্ব কোনো কাজ করতে পারি কিনা। তো ফিজিক্যাল এডুকেশন এমন একটা সাবজেক্ট যেখানে আমরা ফিজিক্যাল থ্রু এডুকেশনটা ডেভেলপ করি। তো ফিজিক্যাল এডুকেশনে মেনলি যখন আমরা বিপিএড বা এমপিএড করি, যখন ট্রেনিংগুলো করা হয়, তখন আমাদের ভীষণভাবে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং দেওয়া হয়। এছাড়াও আমাদের এর মধ্যে থাকছে জুডো থাকছে, কারাটে থাকছে, আমাদের ফার্স্ট এডের ফার্স্ট লেভেলে ট্রেনিংটা দেওয়া হয়, কিভাবে আমরা প্রাথমিকভাবে ফার্স্ট এড করব কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে। এছাড়াও আমাদের যোগা থাকছে, যেমন আমার এমপিএড মানে মাস্টার ডিগ্রিতে ছিল যোগা স্পেশালাইজেশন, তো যোগাটাও আমরা ভালো করে সেখানে শিখছি। এছাড়াও আমাদের ট্রেকিংয়ের একটা কোর্স থাকে, এই কোর্সের মধ্যে ট্রেকিংয়ের একটা ছোট্ট পার্ট থাকে, যেখানে আমাদের স্টুডেন্টদের, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা ট্রেকিংয়ে গেছিলাম। তো এরকম বিভিন্ন জিনিস থাকে যেখানে আমরা ভীষণভাবে সমস্ত কিছু মিলিয়ে ভীষণভাবে নিজেকে ডেভেলপ করতে পারি। তো এখানে আমি একটা কথা বলছি যে আমার যেমন যোগা স্পেশালাইজেশন ছিল, তো যখন আমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হচ্ছে বা এই ফিজিক্যাল এডুকেশন পড়াশোনা কমপ্লিট হচ্ছে, তারপরে আমরা নিজেরা একটা যোগা ট্রেনিং সেন্টার খুলতে পারি, নিজেরা একটা নিজের ফিটনেস করার জন্য সোসাইটিতে একটা আমরা জিম সেন্টার খুলতে পারি, যেখানে আশেপাশে সব সোসাইটিকে আমরা লোকজনদের অ্যাওয়ারনেস দিতে পারি। তাছাড়া এখন তো ভীষণভাবে সমস্ত মানুষের ছোট থেকে বড় এত প্রবলেম আমরা ফেস করি, যেখানে মানুষকে অন্তত 30 মিনিট নিজের জন্য দেওয়া উচিত। তো যোগা সেন্টার করতে পারি আমরা, এখানে আমরা একটা জিম সেন্টার খুলতে পারি। এছাড়াও আমরা অ্যারোবিক্স, আমাদের ট্রেনিংয়ে অ্যারোবিক্স করানো হয়, সেখানে আমরা অ্যারোবিক্সের একটা সেন্টার খুলতে পারি। নানা রকম যেই সব জিনিসগুলো আমরা শিখে আসছি সেইগুলো দিয়ে আমরা
নিজেদের ইচ্ছে মতো অনেক কিছু করতে পারি। এছাড়াও আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখন তো আমাদের ভীষণভাবে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সবাই চাইছে যে ফিজিক্যাল এডুকেশনটা যাতে আমাদের পড়াশোনার মধ্যে ইনভলভ হয়। ইনফ্যাক্ট 11-12-এ তো এটা ভীষণ ভালো একটা সাবজেক্ট অ্যাড হয়েছে, স্কোরিং সাবজেক্ট। তো সেখানে আমরা এটা আলাদা করে টিউশনও দিতে পারি, আলাদা করে বাড়িতে টিউশনের একটা সেন্টার করতে পারি। তো আমার মনে হয় এটা ভীষণ ভালো, কেউ যদি এটা নিতে চায়। অনেক সাবজেক্টই আছে, এটা যে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যেরকম আমরা ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিচ্ছি, সেরকমভাবে ফিজিক্যাল এডুকেশনও দিন দিন এটা ভীষণ ডেভেলপ করছে। তো এটা ভীষণ স্কোরিং সাবজেক্ট, আর এটা দিয়ে আমরা অনেক নিজের আর্নিংটাকে আমরা অনেক বেশি ডেভেলপ করতে পারি। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম বা জানতে পারলাম। এখানে শুধু সরকারি চাকরি যেমন আছে, প্রাইভেট চাকরি আছে, বা নিজস্ব প্রতিষ্ঠান করেও অনেক উপার্জন করা যায়। সেই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে আমাদের অনুরোধ, যদি তোমরা মনে করো এই ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করবে, তাহলে কিন্তু এটা একটা খুবই ভালো একটা বিষয় বা সাবজেক্ট। সেটা নিয়ে তোমরা উচ্চশিক্ষা নিতে পারো বা কলেজে অধ্যাপনা করতে পারো, অনেক স্কোপ আছে। তাই তোমরা এই বিষয়টা নিয়ে ভেবে দেখতে পারো। ভীষণ ধন্যবাদ আপনাদের এই যে সময়টা দেওয়ার জন্য। স্যারকে অনেক ধন্যবাদ, স্যার যে এরকম একটা উদ্যোগ নিয়েছে। সত্যি ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের ব্যাপারে হয়তো আমরা অনেকেই জানি না, আমি নিজেও জানতাম না। আমি যখন কলেজে পড়লাম তখন আমি স্যারের কাছ থেকে জানলাম। আর আমাদের দেব স্যার যে এই বিষয়টাকে মানে এইভাবে সবার কাছে তুলে ধরছেন, আমি জানি ওই পারে যারা বসে আছে তারা অনেকেই জানে না। আজকে এই ভিডিওটা দেখে তারা অনেক হেল্পফুল হবে, আমি আশা করছি এটা। তো তোমরা যারা বা আপনারা যারা মনে করছেন যে এই সাবজেক্টটা নিয়ে জানতেন না, জানলেন, এরপরে যারা ভাবছেন তারা কেরিয়ার গড়বেন এটা নিয়ে, তারা অবশ্যই এটা নিয়ে ভাবুন। আর একটু আপনারা নেটে সার্চ করলেও পেয়ে যাবেন, প্রচুর কলেজ আছে। ইনফ্যাক্ট যারা গার্লস আছে তারা যদি মনে করে, গার্লসদের তো এখন ফিটনেস ভীষণভাবে দরকার, আমাদের বিপিএড, এমপিএড প্রচুর গার্লস কলেজও আছে, যেখানে তোমরা ভীষণ মানে মায়েরা বাচ্চারা যারা দূরে পড়তে যায়, মায়েরা ভীষণ ইনসিকিওর ফিল করে যে মেয়েরা কোথায় গিয়ে পড়বে, কোথায় থাকবে। তো আমি গার্লস হস্টেলে ছিলাম, ভীষণ ভালো টিচাররা, সবাই ভীষণ কেয়ারফুল, ভীষণ ভালোভাবে আমাদেরকে এই কোর্সটা কমপ্লিট করিয়েছে। তো তোমরা অবশ্যই এটা নিয়ে চিন্তা ভাবনা করো। স্যারকেও অসংখ্য ধন্যবাদ স্যারদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং ভিডিওটিকে বানানোর জন্য। স্যার যে ফিজিক্যাল এডুকেশন বিষয়টিকে সবার সামনে তুলে ধরেছেন, এর জন্য আমরা প্রচন্ডভাবে খুশি। সত্যি ভীষণ থ্যাঙ্কফুল স্যারের কাছে, স্যার এই সাবজেক্টটাকে এতটা মূল্য দিয়েছে এবং এটা নিয়ে এতটা ভেবেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভীষণ ধন্যবাদ। নমস্কার সবাইকে।